আমাদের গল্পের ফিমেল লিড ইউশিন আর মেল লিড চুমিং ওরা দুজনকে ভালোবেসে বিয়ে করে, কিন্তু সেই সংসারে নেমে আসে হঠাৎ করেই কালো ছায়া। চুমিং কোথা থেকে কিছু ছবি খুঁজে পেয়ে যায় যেখানে দেখা যায় ইউশিনের সঙ্গে অন্য একটা ছেলেকে, আর সেই জন্য চুমিং তখন ইউশিনের সঙ্গে বিয়েটা ভেঙে ফেলতে চায়। কিন্তু সেই সময় ইউশিন ছিল প্রেগনেন্ট, কিন্তু ওটা যে নিজের বাচ্চা সেটাও চুমিং মানতে চায় না। ইউশিন তখন বারবার করে বোঝানোর চেষ্টা করে যে এই ছবিগুলো আসলে মিথ্যে, চুমিং যা ভাবছে সেগুলো আসলে সত্যি নয়, কিন্তু চুমিং কোনো কিছুই মানতে চায় না। আর এভাবে ইউশিনকে একা ফেলে রেখে চুমিং চলে যায়। সেদিনই রাতে খুব কান্না করতে করতে ইউশিন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কোথায় যাবে ও সেটা নিজেও বুঝতে পারে না, কিন্তু হঠাৎ করেই রাস্তায় অমনস্কভাবে ও গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে বসে। ইউশিনের সারা শরীর থেকে তখন রক্ত পড়ছিল। এইভাবেই প্রায় 6 মাস সময় কেটে যায়। এরপরে শাও নামের একটা মেয়েকে দেখা যায় যে আসলে মনে মনে চুমিংকে ভালোবাসে আর চুমিংকেই বিয়ে করতে চায়। তাই আজকে সন্ধেবেলা ও চুমিংয়ের বাড়িতে আসবে বলে ঠিক করে। আর সেই সময় ওখানে ইউশিনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ও 6 মাস পরে প্রতিশোধ নিতে এসেছে ওর সাথে হওয়া সমস্ত অন্যায়ের। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে ইউশিনকে এই শাও একটা ঘরে বন্দি করে রেখেছিল। সেই ঘরেই তখন শাও চলে আসে আর এসে বলে যে তুমি থাকার জন্য আমি চুমিংকে কখনোই নিজের করে পাইনি। সবাই জানে তোমার একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর খুব সহজেই সবাই এটা মনে করবে যে কার অ্যাক্সিডেন্টের জন্যই তোমার বাচ্চা মরে গেছে, কিন্তু এখন আমি তোমার অ্যাবর্শন করাবো। এইটা শুনে ইউশিন তখন খুব কান্না করতে থাকে, বারবার করে রিকোয়েস্ট করে যেন এমন কাজটা শাও না করে। আরও একটা কথা মনে রেখো, তুমি চুমিংয়ের জীবনে আর কখনো আসবে না, যদি এসেছো তাহলে আমি তোমাকেও শেষ করে ফেলবো। আর তারপর শাও জোর করে কিছু ডাক্তারদের দিয়ে অ্যাবর্শন করিয়ে নেয় ইউশিনের। আর তারপরে ইউশিনকে পাগলা গারদে মিথ্যে পাগলের প্রমাণ দিয়ে ভর্তি করে দেয়। তবে শেষমেশ আবারও ইউশিন ফিরে এসেছে। সেই দিনই রাত হয়ে গেলে শাওকে চুমিংয়ের বাড়িতে দেখা যায়। সেখানে চুমিংয়ের মা আর ছোট বোন ছিল। চুমিংয়ের ছোট বোন চিচি বলে যে এখনও তো আমার বড় ভাই চুমিংয়ের ডিভোর্স হয়নি, তুমি আমার বড় ভাইকে বিয়ে করবে কিভাবে? শাও বলে ডিভোর্স হয়নি তো কি হয়েছে, 6 মাসের বেশি হয়ে গেছে ইউশিন নিখোঁজ, ও আর কখনো ফিরে আসবে বলে আমার মনে হচ্ছে না, তাহলে এখানে বিয়ে করতে বাধা কিসের? চুমিংয়ের মাও তখন চুমিংকে তাড়াতাড়ি করে শাওকে বিয়ে করে নিতে বলে যাতে দুজনের কোম্পানি এক হয়ে যেতে পারে আর ওরা দুজনে একসঙ্গে ব্যবসাটা চালিয়ে যেতে পারে। কিন্তু এই বিয়ের বিষয়গুলো নিয়ে কথা বলতে চুমিংয়ের মোটেই ভালো লাগছিল না, তাই ও ওখান থেকে না খেয়ে উঠে চলে যায়। ঠিক সেই সময়ই ইউশিন ওখানে বিয়ের সাজে চলে আসে, আর ইউশিনকে এই সাজে এখানে দেখে সবাই তো একেবারে অবাক হয়ে যায়। হ্যালো এভরিওয়ান করে ফেলো। আর চুমিং তো আরও বেশি করে অবাক হয়ে যায়, কারণ ও 6 মাস পরে ইউশিনকে আজকে দেখছে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ইউশিন লিলি নামের একটা মেয়ের সঙ্গে একসাথে প্ল্যান করেছে যে ইউশিন ওই বাড়িতে ঢুকতে পারবে শুধুমাত্র একটা নাটক করলেই। ও যদি সমস্ত স্মৃতি ভুলে যাওয়ার নাটক চালিয়ে যায় তাহলে খুব সহজেই ওই বাড়িতে ও থাকতে পারবে। আর তাছাড়া চুমিংয়ের সঙ্গে এখন ওর ডিভোর্স হয়নি, তাই ওই বাড়িতে থাকার একটা অধিকার তো ওর রয়েছেই। ইউশিনের এখন লক্ষ্য হচ্ছে ওদের সবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওদের পুরো কোম্পানিটাকেই নিজের করে নেওয়া। ওদের থেকে ওদের সব কিছু কেড়ে নেওয়াটাই হচ্ছে ওর প্রতিশোধ। আবারও প্রেজেন্ট দেখানো হয় এই প্ল্যান নিয়েই ইউশিন আবারও চুমিংয়ের বাড়িতে চলে এসেছে। তারপরেই ও চুমিংকে জড়িয়ে ধরে। চুমিং এই সমস্ত কিছু দেখে খুব অবাক হয়ে যায়। ইউশিন বলে কালকে আমাদের যে বিয়ে, সেই জন্য আজকেই আমি ওয়েডিং ড্রেস পরে তোমাকে দেখাতে নিয়ে আসলাম যে আমাকে কেমন লাগছে। সবাই তখন ইউশিনের সঙ্গে বিভিন্ন বাজে ব্যবহার শুরু করলে ইউশিন তখন এমন একটা ভাব করে যেন ও এখানে কাউকে চেনেই না, আর কারোর আসল রূপটা ওর সামনে আসেনি, তাই ও সবার সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করে। সবাই তখন বুঝতে পারে যে অত্যাধিক ট্রমা পাওয়ার জন্য হয়তো ইউশিন সমস্ত স্মৃতি ভুলে গেছে। চুমিং বলে ইউশিন তুমি 6 মাস আগে জোয়ের সঙ্গে রিলেশনশিপে গিয়েছিলে, আর তারপর তো তুমি ওর সাথেই পালিয়ে গিয়েছিলে, তাহলে তুমি 6 মাস কোথায় ছিলে আর কিভাবেই বা এখন ফিরে এলে? ইউশিন তো এমন একটা ভাব করে যেন ও কিছু বুঝতেই পারছে না এরা কি বলছে। তবে সবাই এটুকু বুঝতে পারে যে ইউশিন আসলে স্মৃতি হারিয়েছে। এরপর বাড়িতে ডাক্তার আনা হয়, আর সেই ডাক্তারও বলে যে হ্যাঁ ও স্মৃতি হারিয়ে গেছে বলেই এরকম ব্যবহার করছে। মাঝখানে 6 মাসের কোনো স্মৃতি ইউশিনের মনে নেই।
ডাক্তার চলে গেলে শাও আর চুমিং এর মা প্ল্যান করে যে কিভাবে তাড়াতাড়ি করে ইউশিনকে এই বাড়ি থেকে বের করা যায়। শাওয়ের খুব রাগ হয় যে ও চুমিংকে বিয়ে করবে বলে ঠিক করেছিল, কিন্তু এরই মধ্যে আবার ইউশিন ফিরে এসেছে। আরও বেশি রাত হয়ে গেলে ইউশিন চুমিং এর কাছে আসে আর বলে, ডাক্তার নাকি বলেছে আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। তুমি আমার পাশে সারা জীবন থাকবে তো চুমিং? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। চুমিং বলে, গত 6 মাসে অনেক কিছু ঘটে গেছে, তুমি সুস্থ হয়ে নাও, তারপর নয় এইসব নিয়ে কথা বলা যাবে। কথাটা বলে চুমিং ওই ঘর থেকেই বেরিয়ে যায় রাতে স্টাডি রুমে থাকবে বলে। রাত হয়ে গেলে ওই বাড়িতেই শাওকে দেখা যায় ও একটা ঘরে তখন ঘুমাচ্ছিল। ও তখন স্বপ্নে দেখে যে ইউশিনও স্বপ্নে এসে ওর বেবিটাকে আবারও ফিরে পেতে চাইছে, আর এমন স্বপ্নেই তখন ঘুম ভেঙে যায় শাওয়ের। শাও তখন উঠে দেখতে পায় ওর ঘরের আয়নাতে একটা ছোট্ট বাচ্চার ছবিও রয়েছে, আর সাথে ওর একটা ছবি যেটার মুখের ওপর ক্রস চিহ্ন, যেটা দেখে শাও তো ভীষণ ভয় পেয়ে যায়। শাও বুঝতে পারে যে এই সমস্ত কিছুই আসলে ইউশিনের কাজ। শাও তখন তাড়াতাড়ি করে ইউশিনের রুমে চলে আসে আর এসে দেখে যে ইউশিন তো এখানেই শুয়ে রয়েছে, যেটা দেখে ও আরো বেশি করে অবাক হয়ে যায়। কিন্তু ইউশিন তখন জেগেছিল আর সেই সমস্ত কিছুই আসলে ইউশিনই করেছে। পরের দিন সকাল হয়ে গেলে চুমিংয়ের মা চুমিংকে বলে যে এই বাড়ি থেকে ইউশিনকে যাতে বার করে দেয় চুমিং, কিন্তু চুমিং বলে যে যতদিন না ইউশিন সুস্থ হচ্ছে ততদিন ও এই বাড়িতেই থাকুক, কারণ এখনো পর্যন্ত ইউশিনের সঙ্গে ও ডিভোর্স হয়নি। অন্যদিকে সেই জো নামে ছেলেটাকে দেখা যায়, যার সঙ্গে ইউশিনের সম্পর্ক আছে ভেবে চুমিং ইউশিনকে ছেড়ে চলে গিয়েছিল। এরপর চুমিংয়ের মা বুদ্ধি করে একটা ঘড়ি ইউশিনের হাতে পরিয়ে দেয়, আর তারপর ইউশিনকে প্রশ্ন করতে থাকে ওর বেবির ব্যাপারে, গত 6 মাসের ব্যাপারে, এটা দেখার জন্য যে এই ব্যাপারগুলো শুনলে ইউশিনের হার্টবিট বেড়ে যাচ্ছে কিনা। কিন্তু ইউশিন তখন খুব সুন্দরভাবে এই সমস্ত জিনিসগুলোর উত্তর দিচ্ছিল আর ভাব করছিল যেন এগুলো কিছুই জানে না। তবে এরপর যখন ইউশিন ঘরে চলে আসে, ও তখন ওর ঘড়ির তলাতে একটা কাগজ ভাঁজ করে রাখে, আর ওই প্রশ্নগুলোর ব্যাপারে ভাবতে গেলে তখন ওর প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। আসলে এই কাগজটাও ঘড়ির তলায় এই জন্যই রেখেছে যাতে ওর যে হার্টবিট বেড়ে গেছে এই ব্যাপারটার নোটিফিকেশন যাতে ওর শাশুড়ির ফোনে না যায়, কারণ ফোনের সঙ্গে এই ঘড়িটা কানেক্টেড ছিল। পরের দিন ইউশিন যখন ঘরে ঘুমাচ্ছিল সেই সময় চুমিং আসে ওর সঙ্গে দেখা করতে। আসলে চুমিং যত ইউশিনকে একা ছেড়ে ফেলে আসুক না কেন, এখনও ও ইউশিনকে মনে মনে খুবই ভালোবাসে। চুমিংয়ের তখন মনে পড়ে যায় ইউশিনের সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোর কথা, যখন ওরা দুজনকে খুবই ভালোবাসতো। চুমিং ইউশিনকে আংটি পরিয়ে প্রপোজ করেছিল যাতে ওকে বিয়ে করে। এই কথাগুলো মনে পড়তেই চুমিংয়ের চোখ থেকে জল পড়তে থাকে। ঠিক সেই সময় ইউশিনের ঘুম ভাঙে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? চুমিং তখন ইউশিনকে জড়িয়ে ধরে আর বলে, সরি, আমি ভুল করেছি। ইউশিন বলে, তুমি আমার কাছে সরি কেন চাইছো? তুমি তো কোনো ভুল করনি। চুমিং বলে, আচ্ছা ইউশিন, তোমার কি আমাদের বেবির কথা মনে আছে? ইউশিন বলে, আমাদের একটা বেবি ছিল, কোথায় সে, কি হয়েছে ওর? কিন্তু বেবিটার যে কি হয়েছে, কিভাবে কি হয়েছে সেটা তো চুমিং নিজেও জানে না। এদিকে চুমিংয়ের থেকে সরি শুনে একটু হলেও ইউশিনের মন গলে যায়। ও সেদিন রাতে লিলিকে ফোন করে বলে যে মনে হয় চুমিংয়ের কোনো দোষ নেই, চুমিংকে মিথ্যে বোঝানো হয়েছে বলেই বুঝেছে, তবে সেটা ওকে আরো বেশি করে পরীক্ষা করতে হবে। লিলির সঙ্গে সেই সময় জো নামের ওই ছেলেটা ছিল। লিলি বলে, আমার মনে হয় ইউশিন আবারও চুমিংকে ভালোবেসে ফেলছে। কিন্তু লিলি এটা কিছুতেই মানতে পারছে না যে ইউশিন আবারও চুমিংকে ভালোবেসে ফেলছে, কারণ লিলির কাছে চুমিং সেও শত্রু। জো বলে, আমার মনে হয় ইউশিনকে একটু সময় দেওয়া উচিত, কোনটা ভালো কোনটা খারাপ ও নিজেই বুঝতে পারবে। পরের দিন একটা বিজনেস পার্টি দেখতে পাওয়া যায়, যেটা চুমিংয়ের কোম্পানি থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। পার্টিতে চুমিংয়ের মা আর শাওকেও দেখা যায়। ঠিক সেই সময়ই চুমিং ওখানে ইউশিনকে নিয়ে চলে আসে, আর ওরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ হয়ে সবার সামনে আসে। ওদেরকে এখানে দেখে শাও কিছুতেই মেনে নিতে পারে না। সবাই তখন অনেক কথা বলাবলি করে যে ওরা শুনেছিল যে চুমিংয়ের ওয়াইফ ইউশিন কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, আবারও এতগুলো মাস পরে কোথা থেকে ফিরে আসলো। ইউশিন আবারও ফিরে এসেছে দেখে ওখানে অনেক বিজনেসম্যানরাই খুব খুশি হয়ে যায়, কিন্তু শাও এটা কোনোভাবেই সহ্য করতে পারে না। পরের দিন সকালবেলা ইউশিন যখন লিভিং রুমে চলে আসে,
ওখানে শাও তখন খুবই ভালো ব্যবহার করছিল ইউশিনের সঙ্গে। ইউশিনকে বলে যে আমি একটা ভালো ডক্টর নিয়ে এসেছি তোমার হেলথ চেক আপ করার জন্য। তুমি তো সমস্ত কিছু ভুলে গেছো, তাই তোমার যাতে সব কিছু মনে পড়ে যায় তাই আমরা ভালো ডক্টর এনেছি। তখনই ওখানে সেই ডক্টরটা চলে আসে যে ডক্টরটা আসলে পাগলা গারদে নিয়ে গিয়েছিল ইউশিনকে। এই ডক্টর আজকে পলিগ্রাফ মেশিন নিয়ে এসেছে এটা চেক করার জন্য যে ইউশিন সমস্ত ঠিকঠাক উত্তর দিচ্ছে কিনা, কারণ এই টেস্টেই বোঝা যায় কেউ মিথ্যে বললেই তার হার্টবিট একটু হলেও বেড়ে যায় আর সহজেই ডাক্তাররা বুঝতে পারে যে এই রোগী আসলে মিথ্যে বলছে। এই সমস্ত কিছু দেখে তো ইউশিন খুবই ঘাবড়ে যায়, কারণ ইউশিন এই ডাক্তারকে খুব ভয় পায়। তার উপর আজকে এই পলিগ্রাফ টেস্ট হবে। চুমিং তখন শাওয়ের ওপর অনেক রাগ দেখাতে থাকে, কারণ ওর ফ্যামিলি ডক্টর বলেছে যে ইউশিন সমস্ত স্মৃতি ভুলে গেছে, তাহলে কেন শাও আবারও অন্য একটা ডক্টর বাড়িতে নিয়ে আসলো। শাও বলে আমি যা যা করেছি সব কিছুই তো তোমাদের আর এই পরিবারের ভালোর জন্যই করছি, কিন্তু চুমিংয়ের এটা ভালো লাগে না। কিছুক্ষণ পরে সেই ডাক্তারের সঙ্গে ইউশিন আবারও লিভিং রুমে চলে আসে। ডাক্তার সবাইকে বলে যে সমস্ত টেস্ট করে আমি যা বুঝলাম যে ইউশিনের আসলে সত্যি মেমোরি লস হয়েছে। এটা শুনে শাও তো খুব অবাক হয়ে যায়, কারণ ও এতদিন ধরে বিশ্বাসই করছিল না। চুমিং বলে এবার তুমি শান্তি পেয়েছো? চুমিং তখন ইউশিনের কাছে যায় আর তারপর বলে তুমি ভয় পেও না। কথাটা বলে ওখান থেকে ওকে রুমের ভেতরে নিয়ে চলে যায়। এরপরে লিলিকে দেখা যায় ও পাগলা গারদে এসেছে ওর দিদির সঙ্গে দেখা করতে। আসলে ওর দিদি একজন পাগল। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই পাগলা গারদেই লিলির সঙ্গে দেখা হয়েছিল ইউশিনের, আর ইউশিনের থেকে লিলি জানতে পেরেছিল ওই পরিবারের ওপর ওর শত্রুতা রয়েছে। লিলি তখন বলেছিল যে ওই ফ্যামিলি ওরও শত্রু। ওর দিদি আজকে পাগল হয়ে গেছে শুধুমাত্র ওই পরিবারের জন্য। এই জন্য ইউশিন আর লিলি দুজনে হাতে হাত মিলিয়ে প্রতিশোধ নেবে বলে কথা দিয়েছে। পরের দিন ইউশিন লুকিয়ে চলে আসে জোয়ের সঙ্গে দেখা করতে। জো জানায় যে ও গত 6 মাস ধরে কারোর সামনে আসেনি। ইউশিন বলে সেই জন্যই শাও সবার কাছে এই ঘটনা রটিয়েছে যে আমি তোমার সঙ্গে পালিয়ে গেছি। ও বলে যে শাও কিন্তু ভীষণ ডেঞ্জারাস একটা মেয়ে, ওর থেকে তুমি সাবধানে থাকবে। আসলে এই জো হচ্ছে ইউশিনের বন্ধু, কিন্তু এদের দুজনের সম্পর্কটাকে মিথ্যেভাবে শাও চুমিংকে দেখিয়েছিল। কিন্তু জো মনে মনে কিন্তু ইউশিনকে পছন্দ করে, কিন্তু সেই কথা কখনো ইউশিনকে বলতে পারেনি। পরের দিন সকাল হয়ে গেলে জো চলে আসে চুমিং আর চুমিং এর মায়ের সঙ্গে দেখা করতে। আসলে এই জো আর চুমিং এরা হচ্ছে দুই ভাই, তবে জো হচ্ছে চুমিং এর সৎ ভাই। আর সেই জন্যই এই জোকে চুমিং আর ওর মা কেউই সহ্য করতে পারে না। জো সবসময় এই কোম্পানিতে নিজের ভাগ চেয়েছে, কারণ ওর বাবার এই কোম্পানিটা, কিন্তু চুমিং এর মা সেটা কখনোই হতে দেয়নি। আর সেই জন্যই জো ওদের একজন শত্রু হয়ে গেছে। জো তখন মিথ্যে গল্প বলে যে গত 6 মাস ধরে ইউশিন আমার সঙ্গেই ছিল, এরপরেও তুমি ইউশিনের সঙ্গে সংসার করবে চুমিং? এটা শুনে চুমিং খুব রেগে যায় আর জোকে মারে। সেই সময় ওখানে শাও চলে আসে আর কিছু ছবি দেখায় যেখানে দেখা যাচ্ছে যে জোয়ের সঙ্গে ইউশিন দেখা করেছে। ওই ছবিগুলো দেখে খুব রেগে যায় চুমিং এর মা আর বলে যে এক্ষুনি তুমি ইউশিনকে ডিভোর্স দেবে। শাও তখন চুমিংকে বলে হ্যাঁ তুমি ডিভোর্স দিয়ে দাও, তাহলে আমরা দুজনে বিয়ে করতে পারবো। ঠিক সেই মুহূর্তেই ওখানে ইউশিন নিজেই এসে হাজির হয়। সবার আগে ইউশিন এসে শাওকে চড় মারে আর বলে যে আমাদের এখনো ডিভোর্স হয়নি আর তোমার এখনই আমার হাজবেন্ডকে বিয়ে করার শখ হচ্ছে। শুধুমাত্র তোমার জন্য আমি আমার বেবিটাকে হারিয়েছি, আর মা আমি আপনাকে নিজের মা বলেই ভালোবেসে এসেছিলাম, কিন্তু সেটার দাম আপনি কখনো রাখতে পারেননি। চুমিং বলে ইউশিন তুমি তাহলে এতদিন ধরে মিথ্যে বলে গেছো আমায়? ইউশিন বলে হ্যাঁ মিথ্যে বলেছি। তুমি কি নিজেকে একজন পুরুষ মানুষ বলে মনে করো? কেউ যদি আমার সঙ্গে অন্য একটা ছেলের ছবি তোমায় দেখায় তুমি সাথে সাথে আমাকে ছেড়ে চলে যাবে? তুমি নাকি আমাকে ভালোবাসতে, এই তোমার ভালোবাসা? তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার সাথে কি কি হয়েছে তুমি কখনো খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলে? তুমি জানো সেই মুহূর্তগুলো আমি কতটা কষ্টে কতটা ভয়ে কাটিয়েছিলাম? কোথায় ছিলে সেই সময় তুমি? কোথায় ছিল সেই সময় তোমার ভালোবাসা? সেই সময় তো তুমি শাওকে বিয়ে করতে ব্যস্ত ছিলে, তাই না? আমি আর এই নাটকটা চালিয়ে যেতে পারছি না। ইউশিন তখন সম্পত্তি ট্রান্সফারের একটা কাগজ ওখানে রাখে আর বলে এবার আমি ডিভোর্স চাই। এরপর চুমিং নিজের ঘরে চলে আসে আর ওর তখন খুব মন খারাপ লাগছিল। ও যে ইউশিনকে সত্যি ভালোবাসে ও এখন কি করবে কিছু বুঝতে পারছে না। ওখানে থাকা ইউশিনের সঙ্গে একটা ছবি ও দেখতে পায় আর তখন ওর মনে পড়ে যায়
চুমিং ওর কোম্পানির মানে জো গ্রুপের কিছুটা শেয়ার ও ইউশিনের নামে করে দিয়েছিল, যাতে ওই কোম্পানিতে ইউশিনেরও অধিকার থাকে। ইউশিন সেদিন এটা নিতে চায়নি, কারণ চুমিংকে পাওয়াটাই ওর কাছে সব থেকে বড় বিষয় ছিল। আর আজকে যে জো গ্রুপে ইউশিনের শেয়ার রয়েছে এটা দেখে চুমিংয়ের মা অজ্ঞান হয়ে যায়, কারণ চুমিংয়ের মা এটা মানতেই পারছে না যে ওই কোম্পানিতে ইউশিনের অধিকার রয়েছে। পরের দিন সকালে ইউশিন যখন অফিসের দিকে বেরোচ্ছিল, তখন চুমিং বলে যে তোমার আর আমার সঙ্গে যাই হয়ে যাক না কেন, কোম্পানির কেউ যেন জানতে না পারে যে তোমার আমার ডিভোর্স হতে চলেছে। ইউশিন বলে, তুমি কি বলতে চাইছো? সবার সামনে আমি তোমার খুব ভালো বউ হওয়ার নাটক করব? ঠিক আছে, তুমি যদি তাই চাও তাহলে তাই হবে। চুমিং তখন ইউশিনকে একদম নিজের কাছে টেনে নেয় আর বলে এইভাবেই নাটকটা চালিয়ে যেতে হবে। এরপর ওরা খুব হ্যাপি হাজব্যান্ড ওয়াইফ সেজে চলে আসে কোম্পানিতে। ইউশিন যে কোম্পানিতে জয়েন করছে এটা তো মনে মনে শাও কিছুতেই মেনে নিতে পারছে না। প্রথম দিন কোম্পানিতে এসে ইউশিন নিজের বুদ্ধি দিয়ে সবার কাছে প্রমাণ করে দেয় যে এই অফিসে কাজ করার ও যোগ্য, কারণ একটা প্রজেক্টের একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা ও খুব ইজিলি সলভ করে দেয়। সেই জন্য বড় বড় শেয়ার হোল্ডাররাও খুব খুশি হয় ইউশিনের এই বুদ্ধি দেখে। এটা দেখে শাও সে তো আরও বেশি করে রেগে যায়। ইউশিনের বুদ্ধি দেখে চুমিংয়ের তখন মনে পড়ে যায় এই কোম্পানির সিইও হওয়ার আগে ও এই কোম্পানিতে নর্মাল একটা এমপ্লয়ির মতো জয়েন করেছিল, যাতে কোম্পানি ছোটোখাটো কাজগুলো ও আগে শিখতে পারে। আর সেই সময় ওকে প্রত্যেকটা কাজে ইউশিন সাহায্য করত, কারণ সেই সময় কোম্পানির কোনো কাজই ঠিকঠাক করে জানতোই না চুমিং। আর ইউশিন ওকে সব সময় হেল্প করেছিল, কারণ ইউশিন এই কোম্পানিতে আরও অনেক আগেই জয়েন করেছিল, তাই কোম্পানির অনেক ব্যাপারেই ইউশিন সব কিছু জানতো। আর সেই সময় থেকে ইউশিনকে একটু একটু করে চুমিং ভালোবেসে ফেলেছিল। কিন্তু তখন ইউশিন জানতো না যে চুমিং আসলে এই কোম্পানির সিইওর ছেলে। এমনই একদিন ইউশিন চলে আসে হসপিটালে, যেখানে ওর মা বাবা দুজনেই এখন কোমায়। ডাক্তার জানায় যে ইউশিনের মা অনেকটা রিকভারি করেছে, হয়তো আর কিছুদিনের মধ্যে ইউশিনের মায়ের জ্ঞান ফিরে আসবে। এমনটা শুনে ইউশিন খুব খুশি হয়ে যায়। তবে ইউশিনের বাবার অবস্থা এখনো অবধি সেরকম উন্নতি হয়নি। অন্যদিকে চুমিং আর ওর মাকে দেখা যায়। চুমিংয়ের মা তখন চুমিংকে বলে যে তুমি চেষ্টা করো কিভাবে আবারও ইউশিনের থেকে সমস্ত শেয়ারগুলো নিজের নামে করে নেওয়ার। তুমি যে এই বোকামিটা করেছিলে 6 মাস আগে, সেটা তুমি আমাকে একবারও বলনি। সবটা যখন নিজের হাতেই করেছো, আবার সব কিছু নিজের হাতেই ফিরিয়ে নিতে হবে। কিন্তু চুমিং বুঝতে পারছে না কি করে ইউশিনের সমস্ত শেয়ার ও আবারও নিজের নামে ট্রান্সফার করবে। চুমিং সে তো ইউশিনকে ভালোবেসেই শেয়ার দিয়েছিল, কিন্তু এখন সেটা কি করে কেড়ে নেবে? ও যে এখনো মনে মনে ইউশিনকেই ভালোবাসে। এরপরে চুমিং যখন অফিসে চলে আসে, তখন ওকে কেউ ফোন করে বলে যে আমি তোমাকে একটা সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি। চুমিং তখন সেই ভিডিওটা দেখে অবাক হয়ে যায়। আসলে এই ভিডিওটা সেদিনকার, যখন ইউশিনকে শাও সেই গোপন একটা জায়গায় নিয়ে এসেছিল, আর সেদিন ওর অ্যাবর্শন করিয়েছিল জোর করে। আসলে এই ভিডিওটা লিলি পাঠিয়েছে চুমিংকে, যাতে চুমিং বুঝতে পারে ইউশিনের ওপর ঠিক কতটা অত্যাচার হয়েছে, আর শাও সে আসলে কেমন মেয়ে। কেন ইউশিন আবারও প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে, কেন চুমিংয়ের সঙ্গে ইউশিন এত খারাপ ব্যবহার করছে। চুমিং বুঝতে পারে যে ও আসলে কত বড় ভুল করেছে ইউশিনকে অবিশ্বাস করে। আর এই সমস্ত কিছু জানতে পেরে চুমিং সে তো একদম অবাক হয়ে যায়। চুমিং তখন ছুটতে চলে আসে বাড়িতে আর ইউশিনের সঙ্গে দেখা করতে। চুমিংকে হঠাৎ করে এইভাবে দেখে ইউশিন খুব অবাক হয়ে যায়। চুমিং কান্না করতে করতে বলে, আই এম সরি, আমি বুঝতে পারিনি তুমি এত কষ্ট সহ্য করেছো। কথাটা বলে চুমিং তখন ইউশিনকে জড়িয়ে ধরে আর খুব কান্না করতে থাকে। ইউশিন তখন চুমিংকে বলে, কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? ইউশিন বলে, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটা দেখেই আমি অনেক খুশি হয়েছি। চুমিং বলে, আমি শাওকে ছাড়বো না। এরপর ইউশিন আরও সমস্ত ঘটনা চুমিংকে খুলে বলে, আর চুমিংয়ের তখন শাওয়ের ওপর আরও বেশি করে রাগ বেড়ে যায়। নিজের সন্তানকে হারানোর কষ্টও চুমিংকে তখন খুব কষ্ট দিচ্ছিল। পরের দিন চুমিং আবার অফিসে চলে আসে আর শাওকে ফোন করে ডিনার ডেটে যাওয়ার জন্য বলে। সেদিন রাত হয়ে গেলে চুমিং শাওয়ের সঙ্গে দেখা করে আর খুবই ভালো ব্যবহার করে। আর এটা দেখে শাও খুব খুশি হয়ে যায় আর বুঝতে পারে যে চুমিং তাহলে খুব তাড়াতাড়ি ইউশিনকে ডিভোর্স দিতে চলেছে। আর এরপর থেকে চুমিং শাওয়ের সামনে এমন একটা ভাব দেখাতে থাকে যে ইউশিন আসলে ওর শত্রু। ইউশিনের সঙ্গে ও আর কোনো মতেই থাকবে না, এখন ও ইউশিনের ক্ষতি করতে চায়। এটা যখন শাও বুঝতে পারে, ও তো আরো বেশি করে খুশি হয়ে যায়।
পরের দিন চুমিং আর শাও ওরা দুজন মিলে চলে আসে চুমিংয়ের মায়ের কাছে। শাও বলে যে আন্টি, আমি খুব তাড়াতাড়ি চুমিংকে বিয়ে করতে চলেছি আর চুমিং আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। চুমিংয়ের মা বলে কিন্তু তার আগে ইউশিনের সঙ্গে চুমিংয়ের ডিভোর্স করাতে হবে। শুধু তাই নয়, কোম্পানিতে যে শেয়ারগুলো রয়েছে সেগুলো আগে আমাদের নিতে হবে, তারপরে তো এই সমস্ত কিছু হবে। তোমরা দুজনে কি মনে করেছো ইউশিন এত সহজে সবকিছু ছেড়ে দেবে? তোমরা দুজনেই এই সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করো, তারপরে বিয়ের কথা ভাববে। কথাটা বলে চুমিংয়ের মা ওখান থেকে চলে যায়। শাও বলে তুমি চিন্তা করো না চুমিং, আমরা দুজন মিলে সমস্ত কিছু ঠিক করে ফেলবো। চুমিংয়ের তখন শাওয়ের ওপর অনেক রাগ হলেও ও তো নাটকটা চালিয়েই যায়। সেদিনই রাতে চুমিং আর শাও একটা ঘরে একসঙ্গে ড্রিঙ্ক করতে শুরু করে আর ওদের সব কিছুই ভিডিও হচ্ছিল আর সেই ভিডিওটা দূর থেকে ইউশিন দেখছিল। চুমিং তখন নিজের কষ্টের কথা বলে যে ইউশিনকে ভালোবেসে আসলে ইউশিন ওকে ঠকিয়েই গেছে। নেশার ঘোরে শাও সেই সময় সমস্ত সত্যিটা বলে দেয় চুমিংকে যে 6 মাস আগে কি করে ইউশিন আর চুমিংয়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছিল। শুধু তাই নয়, ইউশিনের যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাও শাও করিয়েছিল আর তারপর শাও ইউশিনের পেটের বাচ্চাটাকেও জোর করে অ্যাবর্শন করে মেরে ফেলে আর এরপর পাগল প্রমাণ করে ওকে পাগলাকারোতে পাঠিয়ে দেয়। সমস্ত কথাগুলো শোনার সময় চুমিংয়ের তো প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল, ইউশিনের কথা ভেবে কষ্ট হচ্ছিল। এরপর শাও বুদ্ধি করে ইউশিনকে একটা জায়গায় ডেকে পাঠায় আর সেখানেই ও ইউশিনকে কিডন্যাপ করে নেয়। শুধু ইউশিনকে নয়, ওখানে ও লিলিকেও কিডন্যাপ করে রাখে। আসলে শাও খুব ভালো করে বুঝতে পেরেছে যে ইউশিনকে ও যদি প্রাণে না মেরে ফেলে তাহলে ইউশিন কখনো চুমিংকে ডিভোর্সও দেবে না আর কোম্পানি থেকে সমস্ত শেয়ার অন্য কাউকে ট্রান্সফারও করবে না। সেই জন্য ইউশিনকে মেরে ফেলাটাই হবে এখন একমাত্র উপায় আর শাও সেটাই আজকে করতে চাইছে। শাও সেই সময় একটা ছুরি ইউশিনের পেটে ঢুকিয়ে দিতেই যাবে, কিন্তু ইউশিন তখন নিজের হাত খুলে সেই ছুরিটাকে আটকে ফেলে। তারপর শাওকে খুব জোরে মারে। ইউশিন বলে তুমি কি ভেবেছো আমাকে আটকে রাখা এতটা সহজ? 6 মাস আগে তুমি যে ইউশিনকে আঘাত করেছিলে সে ছিল অনেক দুর্বল। 6 মাস আগের ইউশিনের সঙ্গে আমাকে তুমি এখন মেলাতে এসো না। আসলে ইউশিন এখন কুংফু শিখেছে, সেই জন্য ওখানে থাকা গুন্ডাগুলোকেও ও আচ্ছা করে পেটায়। ঠিক সেই মুহূর্তেই ওখানে চুমিং চলে আসে আর সেও এসে ওই গুন্ডাগুলোকে মারে, যেটা দেখে ওখানে থাকা শাও খুব অবাক হয়ে যায়। শাও তখন ওখান থেকে পালাতে গেলে ওকে তখন সবাই মিলে আরও পেটায়। ভীষণ ভয় পেয়ে গিয়ে শাও তখন ইউশিনের পায়ে ধরে আর বলে প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও তুমি। ইউশিন বলে পুলিশ এসেই তোমাকে বাঁচাবে। এরপর শাওয়ের 12 বছরের জেল হয় এত অন্যায় করার জন্য। পরের দিন ইউশিন চুমিংকে নিয়ে চলে আসে ইউশিনের মায়ের সঙ্গে দেখা করতে হসপিটালে। ইউশিন এখন অপেক্ষা করছে কখন ওর মায়ের জ্ঞান ফিরবে। এরপর অফিসে একটা বোর্ড মিটিং ডাকা হয়, সেখানে কার কত % শেয়ার সেই ভিত্তিতেই তো এই কোম্পানি সিইও নির্বাচন করা হবে। এখনো পর্যন্ত চুমিংয়ের মায়ের শেয়ার এই কোম্পানিতে সব থেকে বেশি, তাই এখন চেয়ারম্যান চুমিংয়ের মা। ঠিক সেই সময় ওখানে জো চলে আসে আর বলে এই কোম্পানিতে আমারও 11% শেয়ার রয়েছে, তাই আমারও ঠিক করার অধিকার রয়েছে যে এই কোম্পানির সিইও আসলে কে হবে। এখানে জোকে দেখে সবাই তো ভীষণ অবাক হয়ে যায়। চুমিংয়ের মা তখন কিছু না বলে ওখান থেকে উঠে চলে যায়, কারণ চুমিংয়ের মা জোকে একদম সহ্য করতে পারে না। জো বলে চুমিং তুমি খুব অবাক হয়েছো তাই না আমাকে দেখে? তুমি ভুলে যাচ্ছ যে আজকে তোমার জায়গায় এই কোম্পানিটা আমার হতো যদি আমার বাবা বেঁচে থাকতো। কথাটা বলে জো যখনই চলে যাচ্ছিল তখন ওকে ডাকে ইউশিন। এরপর জো, চুমিং আর ইউশিন আলাদা করে কথা বলে। জো কিছুতেই নিজের ভাগটা অন্য কাউকে দেবে না আর জো এই কোম্পানিতে ঢুকতে চায়, কিন্তু চুমিং খুব ভালো করে জানে যে জো যদি এই কোম্পানিতে ঢোকে তাহলে এই কোম্পানির ক্ষতি করবে ও, কারণ জো কখনোই এই পরিবারের কাউকে কখনোই সহ্য করতে পারেনি, তাই এই কোম্পানিটাকে ক্ষতি করার উদ্দেশ্যটাই আসলে জোয়ের। আর এখন ইউশিন সেটা চাইছে না, কারণ এই কোম্পানিটা দিয়েই ওদের সমস্ত কিছু চলে। কোম্পানিটার ক্ষতি হোক সেটা কোনোভাবেই ইউশিন মেনে নিতে পারবে না, আর এইভাবে জো ইউশিনেরও শত্রু হয়ে যায় বন্ধু থেকে। এরপরে জো চলে আসে চুমিংয়ের মায়ের সঙ্গে দেখা করতে। তখন ওদের কথা শুনে বোঝা যায় যে চুমিংয়ের মায়ের সঙ্গে জো আসলে এই প্ল্যানটা করেছে যাতে ইউশিনকে এই কোম্পানির সমস্ত কিছু থেকে বের করে দেওয়া যায়, কারণ চুমিংয়ের মা কোনোভাবেই ইউশিনকে এই কোম্পানিতে মেনে নিতে পারছে না। আর তার থেকেও সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে চুমিংয়ের মায়ের সঙ্গে
শাওয়ের বাবার একটা অবৈধ সম্পর্ক রয়েছে। সেই জন্যই ওরা দুজনে চাইতো তাদের নিজেদের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে করাতে, যাতে দুজনের কোম্পানি এক হয়ে যেতে পারে। এখন যেহেতু সেটা হচ্ছে না, তাই চুমিংয়ের মা জোয়ের সঙ্গেই এই প্ল্যানটা করেছে। আর এই কাজটা যদি জো ঠিকঠাক করে করতে পারে, তাহলে চুমিংয়ের মা জোকে সত্যি সত্যি কোম্পানির বেশ কিছু শেয়ার লিখে দেবে, তাতে করে জোয়েরও এই কোম্পানিতে অধিকার থাকবে। পরের দিন চুমিংয়ের মা জোকে অফিসে নিয়ে আসে আর বলে আজ থেকে জো এই কোম্পানিতেই কাজ করবে। সবাই যেন জোয়ের সঙ্গে ভালো ব্যবহার করে আর সবাই যেন জোকে এই কাজ শিখতে সাহায্য করে, কারণ কোম্পানিতে তো জোয়ের 11% শেয়ার রয়েছে আর সেই জন্য জোকে এখন এই কোম্পানিতে জয়েন করতেই হবে। জো হয়ে গেছে এই কোম্পানির এখন নতুন প্রেসিডেন্ট, সেই জন্য চুমিং নিজের সমস্ত কিছু গুছিয়ে নেয়, কারণ এখন থেকে চুমিং এই কোম্পানির আর প্রেসিডেন্ট নেই। জো এসে সেই সময় চুমিংকে অনেক অপমান করতে থাকে, কারণ এখন ও এই কোম্পানির প্রেসিডেন্ট হয়ে গেছে। চুমিংয়ের থেকেও এখন ওর শেয়ার বেশি। তখনই ওখানে চলে আসে ইউশিন আর দেখতে পায় জো খুব বাজেভাবে চুমিংকে অপমান করছে। চুমিং আর ইউশিন দুজন মিলে ওখান থেকে তখন চলে যায়। অফিসের বাইরে এসে ওরা দুজন ভাবতে থাকে যে এখন ওরা কি করবে। জো সে তো পুরো কোম্পানির প্রেসিডেন্ট হয়ে গেল, আর কিভাবে হলো সেটাও ওরা বুঝতে পারছে না। যে জো এর কোনো শেয়ারই ছিল না এই কোম্পানিতে, সে হঠাৎ করে 11% শেয়ার কোথা থেকে পেল, কিভাবেই বা পেল। তবে ওদেরকেও এবার ভেবেচিন্তে এগোতে হবে, আবারও সমস্ত কিছু নিজেদের করে পেতে হবে। এরপর ইউশিনের সেই রুমটা দেখা যায় যেখানে ও এতদিন ধরে প্ল্যানিং করতো, আর সেখানে আজকে চুমিং আর সাথে সাথে জোও আছে। তখন দেখা যায় যে জো আসলে এদের টিমেই রয়েছে। এতদিন ধরে জো যেগুলো করছে অফিসে সেগুলোই ওর নাটক। চুমিং এর মায়ের আসল পরিচয় যাতে সবার সামনে আসে, সেই জন্যই জো এই নাটকগুলো করছে। আর তাতে ইউশিন, চুমিং ওরা দুজনেই আছে জো এর সঙ্গে, মানে ওরা তিনজন মিলে এই সমস্ত কিছু প্ল্যান করে করছে। চুমিং এর খুব রাগ হচ্ছিল, ও কখনো ভাবতে পারেনি যে ওর মা আসলে এত বড় ক্রিমিনাল হতে পারে। সবার সামনে এবার আনতে হবে চুমিং এর মায়ের সঙ্গে লিনদং মানে শাওয়ের বাবার যে অবৈধ সম্পর্ক রয়েছে। ওরা সবাই মিলে তখন ব্লাড টেস্টের রিপোর্টগুলো দেখতে থাকে, আর সেখান থেকে ওরা খুব সহজেই বুঝে যায় চুমিং এর যে ছোট বোন রয়েছে চিচি, সে আসলে ওর নিজের বোনই নয়। চিচি হচ্ছে চুমিং এর মা আর শাওয়ের বাবা লিনদং এর মেয়ে, মানে যাকে নিজের বোন বলে এতদিন ধরে ভেবে আসছিল চুমিং, সে হচ্ছে ওর সৎ বোন। পরের দিন সকাল হয়ে গেলে চিচি, চুমিং এর মা আর শাওয়ের বাবাকে দেখা যায় ওরা তখন একসঙ্গে খাওয়া দাওয়া করছিল। চিচি এখনো জানে না শাওয়ের বাবার সঙ্গে ওর নিজের মায়ের অবৈধ সম্পর্কের ব্যাপারে। চিচি জানে যে লিনদং আঙ্কেল আর ওর মায়ের খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক। এদিকে চুমিং এর খুব মন খারাপ এই সত্যিটা জানতে পারার পর থেকে। এমনিতেই ওর মা যে এত খারাপ এটাও ও কখনো মেনে নিতেই পারছে না। এরপর অফিস থেকে একটা বোর্ড মিটিং ডাকা হয়, আর সেখানে ইউশিন সবার সামনে ফাঁস করে দেয় আসলে চুমিং এর মায়ের চরিত্রটা কেমন। চুমিং এর মা তো এটা কোনোভাবে মেনে নিতে পারে না যে সবাই সত্যিটা কি করে জানতে পেরে গেল। সমস্ত শেয়ার হোল্ডাররাও তখন এটা জানতে পেরে একদম অবাক হয়ে যায়। শুধু তাই নয়, ইউশিন এটাও খোঁজ নিয়ে জানতে পেরেছে ওর মা বাবার এই কোমায় চলে যাওয়ার পেছনেও রয়েছে চুমিং এর মায়ের হাত। চুমিং বলে আজ থেকে এই কোম্পানির চেয়ারম্যান আর আমার মা থাকবে না। এই কোম্পানিকে আমার মা ঠকিয়েছে, তার বদলে অবৈধ সম্পর্ক রেখেছে অন্য কারোর সঙ্গে। তাই আমার মা এই কোম্পানির আর কোনো কিছুতে কোনো অধিকারে থাকবে না। আর অবশেষে চুমিং এর মা সবটা হারিয়ে নিঃস্ব হয়ে গেল। এরপর চুমিং এর মা বাড়িতে ফিরে আসে। চুমিং এর মা তখন চুমিংকে বলে, সরি, আমি হয়তো তোর বিশ্বাসটা রাখতে পারিনি মা হিসেবে, কিন্তু আমি আজ পর্যন্ত যা যা করেছি এই কোম্পানিতে যাতে তোর অধিকারটা থাকে সেই জন্য করেছিলাম। আমি আর তোদের জীবনে কখনো আসবো না, আর তোদেরকে বিরক্তও করবো না। আমি চলে যাচ্ছি। কথাটা বলে চুমিং এর মা ওখান থেকে চলে যায়। চুমিং এর তখন ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ যতই হোক সে তো চুমিং এর মা। এরপর ইউশিন চলে আসে ওর মা বাবার সঙ্গে দেখা করতে হসপিটালে, আর ততক্ষণে ইউশিনের মায়ের জ্ঞান ফিরে এসেছে, আর মা মেয়ে দুজন মিলে অপেক্ষা করছে কখন ওদের বাবারও জ্ঞান ফিরে আসবে। ইউশিন আজকে অনেক অনেক খুশি, অবশেষে ওর মাকে ফিরে পেয়েছে, কারণ ওর মা এখন সম্পূর্ণ সুস্থ। তারপর 1 বছর পরের ঘটনা দেখানো হয়। চুমিং আর ইউশিন একটা জায়গায় ঘুরতে এসেছে, আর এখন ইউশিন আবারও প্রেগনেন্ট। ওরা দুজনে অপেক্ষা করছে কবে ওদের বেবি ওদের কোল জুড়ে আসবে। ইউশিন বলে এই সুন্দর মুহূর্তটা
আরও অনেক আগেই আমাদের জীবনে আসতো, যদি না সেই ঝড়গুলো আমাদের জীবনে বয়ে যেত। আমি ওগুলোকে দুঃস্বপ্নই মনে করে নেব, কারণ এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে। চুমিং বলে, আমি তোমাকে আর কখনো ছেড়ে কোথাও যাব না, কোনোদিনও তোমাকে আর ভুল বুঝবো না। আর এরকমভাবে খুব সুন্দরভাবে আজকের এই পুরো ড্রামাটাই দি এন্ড হয়ে যায়। আজকের ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম সুন্দর সুন্দর আরও অনেক ড্রামা পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা লাইক করতে কিন্তু একদম ভুলে যেও না। খুব তাড়াতাড়ি আরও দারুণ রোম্যান্টিক চাইনিজ ড্রামা নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো আজকের জন্য বাই।